অভয়াকে রাজনীতির ময়দানে নামিয়ে আনলো স্বয়ং তার বাবা মাই। গতকাল অভয়ার বাবা মা অর্থাৎ আরজিকর কাণ্ডের ভিকটিমের বাবা মা তারা প্রেস কনফারেন্স করে জানালেন যে তারা বিজেপির টিকিটে তিনি অর্থাৎ তার মা অভয়ার মা বিজেপির টিকিটে পানিহাটি থেকে দাঁড়াচ্ছেন। তারা বিজেপিতে যোগদান করলেন এবং বিজেপির টিকিটে তারা পানিহাটি থেকে দাঁড়াচ্ছেন। অভয়ার মা এও বলল যে তার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো, অর্থাৎ তিনি তার মেয়ের সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছিল সেই ঘটনার যে ফলে যে তিনি পরিচিত হয়েছিলেন, তার যে একটা সেন্টিমেন্ট হয়েছিল বাংলার মানুষের কাছে, তো সেই জায়গাগুলোকে ব্যবহার করে কোথাও না কোথাও গিয়ে তিনি কি একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টায় ছিলেন অনেক দিন ধরেই? এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে স্বাভাবিকভাবেই। আরেকদিকে একইভাবে আরেকটা প্রশ্ন উঠে আসছে। দুটো জিনিস আছে, একটা হয় অভয়ার বাবা মা সিবিআই তদন্তে খুশি ছিলেন। যদি তারা সিবিআই তদন্তে খুশি হয়ে থাকেন, যদি তারা মেনে থাকেন যে সিবিআই জাস্টিস ডেলিভার তাদের করেছে, তবে এই বিষয়টা উল্লেখ করতে হবে সিবিআই যে ব্যক্তির এগেনস্টে ফ্রেম গঠন করেছে, যে ব্যক্তিকে সাজা দিয়েছে, সেই ব্যক্তির নাম সঞ্জয় রায়। যেই সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে আরজিকর কাণ্ডের 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল সায়েন্টিফিক এভিডেন্সের ভিত্তিতে এবং কয়েকটা দিন টাইম চেয়েছিল চার্জ ফ্রেম করতে তার এগেনস্টে। সেই সঞ্জয় রায়ের বিরুদ্ধেই বোধহয় 8 মাস ধরে সিবিআই তদন্ত করার পরে সেই সঞ্জয় রায়ের বিরুদ্ধেই সে একই ব্যক্তির বিরুদ্ধেই চার্জ ফ্রেম করে ট্রায়ালে যায় এবং আদালতের সামনে বলে সঞ্জয় রায় একমাত্র অপরাধী এবং অন্যান্য যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, যেমন ধরুন তালা থানার ওসি, তাকে ক্লিন চিট দিয়ে দেওয়া হয়। কলকাতা পুলিশের কমিশনারের এগেনস্টে অভিযোগ এসেছিল, তাকেও ক্লিন চিট দেওয়া হয় এবং পুলিশের তদন্তে উঠে আসা ব্যক্তিকেই একমাত্র অপরাধী বলে উল্লেখ করে সিবিআইও তাকে সাজায়, তার যাবজ্জীবন কারাদণ্ড হয় কোর্টের আদেশে, আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে যদি সিবিআই সঠিক হয়ে থাকে তাহলে কলকাতা পুলিশও সঠিক ছিল, তাহলে কলকাতা পুলিশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদের ক্ষোভের একটা জায়গা তো অবশ্যই থেকে যায় যে সুরক্ষা, সুরক্ষার প্রসঙ্গটা তো থেকে যায় যে একটা সরকারি প্রিমিসেসের মধ্যে ঘটনাটা ঘটেছিল, কিন্তু তদন্তের হিসাবে আর কোনো ক্ষোভ থাকার জায়গা থাকে না। তাহলে সেক্ষেত্রে আপনি কোন হিসাবে এই ধরনের কথাবার্তা বলছেন? দ্বিতীয় কথা, আরেকটা যেটা দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে আপনি সিবিআই তদন্তে খুশি নন। যদি সিবিআই তদন্তে খুশি না হয়ে থাকেন তবে সিবিআইকে পরিচালনা করছে যে রাজনৈতিক দল, যে বিজেপির কেন্দ্রীয় সরকারের পরিচালিত কেন্দ্রীয় সরকারের আন্ডারে সিবিআই, সেই সিবিআই এর পরিচালনা করা রাজনৈতিক দলটার সঙ্গে তাহলে আপনি কেন যুক্ত হলেন? এই প্রশ্নটাও একইভাবে উঠে আসছে। অর্থাৎ অভয়ের বাবা মা নিজেদের কথাতেই কোথাও না কোথাও গিয়ে জড়িয়ে যাচ্ছেন এবং সেলফ কন্ট্রাডিক্ট করছেন সম্পূর্ণভাবে, যেটাকে বলে একদম দ্বিচারিতার পর্যায়ে নামিয়ে এনেছেন নিজেদেরকে। এটা খুবই লজ্জার এবং দুঃখের বিষয়। এটা খুবই দুঃখের বিষয় যে তারা নিজেরাই নিজেদের মেয়ের সঙ্গে এত বড় একটা নারকীয় ঘটনা ঘটেছে, সেটাকে নিয়ে আজকে রাজনীতির ময়দানে নিয়ে এলেন সেই ইস্যুটাকে, সেই বিষয়টাকে। আর ঠিক একইভাবে এই দিক থেকে আবার সিপিএম চিৎকার করছে কেন? কারণ সিপিএম এতদিন ধরে একটা আন্দোলন ফ্রেম করার চেষ্টা করেছিল, একটা বড় রকম একটা প্রোটেস্ট অর্গানাইজ করেছে দিনের পর দিন। তারপরে আজকে যখন সিপিএমের হাত থেকে পুরো বিষয়টা বেরিয়ে গেল, তখন সিপিএম আজকে হঠাৎ করে এসে বলছে যে অভয়ার বাবা মা নাকি জানতেই পারতো না, যদি মীনাক্ষী মুখার্জি আর কলকান দাশগুপ্ত নাকি সেদিন যদি না আটকাতেন, ওই অভয়াকে নিয়ে যাচ্ছিল যে ডেড বডি নিয়ে যাচ্ছিল যে গাড়িটা, সেটাকে নাকি না আটকাতেন, তারা নাকি জানতেই পারতো না যে তার মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, এটা সুইসাইড নয়। এটাও একটা সম্পূর্ণ আপাদমস্তক মিথ্যা। কারণ ততক্ষণে টালা থানায় জিডি হয়ে গেছে, টালা থানায় প্রাইমারিভাবে জিডি করা হয়েছিল। তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে ততক্ষণে পোস্টমর্টম হয়েছে। পোস্টমর্টমটা হচ্ছে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে, নিয়ম মাফিক ম্যাজিস্ট্রেটের সামনে, সেটা ভিডিও কনফারেন্সে হয়েছে, ভিডিও করা হয়েছে, পুরো ব্যাপারটার ভিডিওগ্রাফি করা হয়েছে, যে এই পোস্টমর্টমের বিষয়টা ভিডিওগ্রাফি করা হয় পরবর্তীকালে এভিডেন্স হিসাবে রেখে দেওয়ার জন্য, এবং জুনিয়র ডাক্তারদের পারমিশন নিয়ে এই পুরো পোস্টমর্টমের বিষয়টা হয়েছে। ততক্ষণে পুলিশ ব্যাপারটাকে সিরিয়াসলি নেওয়া শুরু করে দিয়েছে। পুলিশ একবারও প্রথমে ওই হসপিটালের সুপার বলেছিলেন যে প্রথমে সুইসাইড এই ধরনের কথা বলেছিলেন, মন্তব্য করেছিলেন, কিন্তু পুলিশ এসে এই ধরনের কোনো মন্তব্য করেইনি, এইভাবে ডাইরেক্টলি কোনো বয়ান দেয়নি। তো আগে থেকেই জানতো যে কোনো একটা ক্রাইম কমিট হয়েছে এখানে। তারা এসে নিজেদের ফুটেজ খেয়ে আমরা এসে বললাম, তারপরেই সব কিছু জানলো, তারপরেই সব কিছু ফাঁস হয়ে গেল, এই একটা ব্যাপার যে করছে, এটাও সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ আপাদমস্তক মিথ্যা।
তো দুদিক থেকে দুটো রাজনৈতিক দল টানাপোড়েন চলছিল, ইস্যুটাকে কে কার ইস্যুটার সত্যকে কিনবে, অভয়া ইস্যুর সত্যকে কিনবে। এখন অভয়া ইস্যুর সত্য বিজেপি নিয়ে নিয়েছে, তো এইবার সিপিএম খেপে গেছে, কারণ সিপিএম এতগুলো টাইম ইনভেস্ট করেছিল। এইটা হচ্ছে এখন পুরো সিনারিওটা। শুনতে খারাপ লাগলেও অভয়ার সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার ফলে আজকে রাজনৈতিক সেই বিষয়টা কিনা আজকে রাজনৈতিক নোংরামোর পর্যায়ে নেমে এসছে পুরো বিষয়টা। আর আরেকটা আমার প্রশ্ন অভয়ার বাবা মার কাছে, যে অভয়ার বাবা মা তো নারী সুরক্ষা, মহিলা সুরক্ষা এই আন্দোলন থেকেই তার মুখটা উঠে এসছে, কারণ তার মেয়ের সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে, নারকীয় ঘটনা ঘটেছে। তো সেখানে তিনি কি মনে করছেন যে তিনি নারী সুরক্ষার এই পুরো ইস্যুটা থেকে উঠে এসে তিনি বিজেপিতে জয়েন করবেন এবং তিনি মানুষকে বলবেন বিজেপিকে ভোট দেওয়া হোক, মানুষকে বিজেপিকে ভোট দিতে বলবেন নারী সুরক্ষার ইস্যু থেকে উঠে এসে, নারী সুরক্ষার একটা আন্দোলন থেকে উঠে এসে বিজেপিকে, সেই বিজেপিকে যেই বিজেপির বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে বাঁচানোর জন্য, কুলদীপ সিং সেঙ্গারকে বাঁচানোর জন্য একটা মার্চ তো অর্গানাইজ করেছিল বিজেপি। সেই কুলদীপ সিং সেঙ্গার যাকে পরবর্তীকালেও এই কদিন আগেও বাঁচানোর জন্য দিল্লি হাইকোর্ট রহস্যজনকভাবে তাকে বেল দিয়ে দিয়েছিল, সেই বিজেপিকে যেই বিজেপির স্টেট, বিজেপি রুলড স্টেট উত্তরপ্রদেশ, এনসিআরবির রিপোর্ট অনুযায়ী মহিলা নির্যাতনে টপে আছে, টপে 1 নম্বরে আছে। ক্যাপিটাল, মহিলা নির্যাতনের ক্যাপিটাল উত্তরপ্রদেশ। শুধু উত্তরপ্রদেশ নয়, প্রত্যেকটা বিজেপি রুল স্টেটের অবস্থা দেখুন। দিল্লিতে গত 12 বছর ধরে অমিত শাহর আন্ডারে, মানে কেন্দ্রীয় সরকারের আন্ডারে পুলিশ, গত 12 বছর ধরে বিজেপির আন্ডারে পুলিশ। কারণ ইউনিয়ন টেরিটরি যখন কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন তখনও কেন্দ্রীয় সরকারের হাতেই পুলিশ ছিল। বিজেপিতে মহিলা সুরক্ষার অবস্থা নিয়ে কোনোদিনও বিজেপিকে কোনো কথা বলতে দেখেছেন? না। প্রত্যেকটা রাজ্যে এই অবস্থা বিজেপির আন্ডারে। আজকে ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলেকে এমপির টিকিট দেওয়া হলো। কোন ব্রিজভূষণ শরণ সিং? যেই ব্রিজভূষণ শরণ সিং আমাদের মহিলা কুস্তিগিরদের সঙ্গে নির্যাতন করেছিল। বিজেপি হচ্ছে আসারাম বাপুর পার্টি, বিজেপি হচ্ছে রাম রহিমের পার্টি। আর সেই বিজেপিতে যোগ দিয়ে উনি মহিলা সুরক্ষার আন্দোলন এগিয়ে নিয়ে যাবেন, উনি বাংলার মহিলাদের সুরক্ষিত করবেন। এই ধরনের জোকস, এ ধরনের ঠাট্টা করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা মানুষের কাছে সিম্প্যাথি গেইন করতে পারবেন বা আপনারা এই দিয়ে বিধানসভায় জিততে পারবেন, আপনারা খুব ভুল করছেন। আপনারা বিধানসভায় জেতা তো ছাড়ুন, জেতার সামনেও আসতে পারবেন না। অভয়ার ইস্যু একটা অত্যন্ত দুঃখজনক, সিভিল সোসাইটির জন্য একটা অত্যন্ত একটা দুঃখের ইস্যু ছিল। যে ইস্যুটাকে কেন্দ্র করে সবাই চেয়েছিল যে মহিলা সুরক্ষার বিষয়টা এবার এনশিওর করা উচিত। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল এনেছিল বিধানসভায়, যেই বিলটাকে পরবর্তীকালে রাজ্যপালের অফিস, আপনারা সকলেই জানেন বিজেপির একটা পার্টি অফিস হয়ে গেছে, সে রাজ্যপালের অফিসে বহুদিন আটকে রাখা হলো। তারপরে রাষ্ট্রপতির কাছে গিয়ে আটকে রাখা হলো। যদি বিজেপির সত্যিই মহিলা সুরক্ষা নিয়ে ইচ্ছা থাকে তবে এই অপরাজিতা বিলকে পাশ করার জন্য রাষ্ট্রপতির কাছে আপিল করুক, বিজেপি করবে না। কারণ বিজেপি মহিলাদের সুরক্ষা চায় না, বিজেপি মহিলা বিরোধী পার্টি। আর সেই পার্টিতে যোগ দিয়ে কেউ যদি মহিলা সুরক্ষার কথা বলে বা মহিলা সুরক্ষার আন্দোলন থেকে উঠে এসে কেউ যদি বিজেপিতে যোগ দেয় তবে সেটা একটা জোকস, একটা ঠাট্টা, একটা মস্করা ছাড়া আর কিছুই নয়। সেটা আর মানে বলার অপেক্ষা রাখে না। আপনি রাজনৈতিক লড়াইয়ে আসছেন, আসুন। পানিহাটির মানুষ বুঝবে, পানিহাটির মানুষ সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্তই নেবে। তৈরি থাকুন, প্রস্তুত থাকুন।